আচ্ছা এখানে দেখো, এখন কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, এখানে আমরা এই যে ক্রস রেশিওর ফর্মুলা দিয়ে লাস্ট দিন করলাম না, এখানে কি বলছে, ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হুইচ ম্যাপ দ্য পয়েন্ট, এই তিনটা পয়েন্ট Z1 Z2 Z3 ধরে নিবা, বাকি তিনটা পয়েন্ট W1 W2 W3 ধরে নিবা, নিয়ে এখানে অলসো এখানে আমরা শুধু এইটুকু বের করছিলাম কতদিন, শুধু ফাংশনটা বের করেছিলাম বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা, কিন্তু এখানে আবার সাথে আবার আরেকটা জিনিস দেওয়া আছে, অলসো ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য ইউনিট সার্কেল। আগে তুমি W ইজ এ ফাংশন অফ Z বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা বের করার পরে এই যে এই লাইনটা যেটা আমি এই যে টিক দিলাম, এই যে এটা, এই যে তোমার রাউন্ড করে দিয়েছি সার্কেল, এই যে এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশনের অ্যান্সারটা হচ্ছে এটা, W ইজ এ ফাংশন অফ Z। এই ট্রান্সফরমেশনটা বের করার পরে প্রথম কাজটা হচ্ছে আগে ট্রান্সফরমেশনটা বের করবা, বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা W ইজ এ ফাংশন অফ Z যেটা, সেটা এখন বের হয়ে আসলো। দেন ইউ ফাইন্ড, কি বের করবে এরপরে, অলসো ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য ইউনিট সার্কেল, ইউনিট সার্কেলের ইমেজটা কি হবে, তাহলে এটা তো আর বাকিটা তো আমরা এমনিও পারবো না, ইমেজ অফ দ্য ইউনিট সার্কেল আমরা বের করি নাই। জেড প্লেনে একটা এরকম একটা সার্কেল দেওয়া থাকলে ডাব্লিউ প্লেনের ইমেজ কি হবে, জি মনে ম্যাম, আছে কিভাবে করছিলাম? করেছিলাম। হুম। Z is a function of W, এভাবে লিখে নিবা। W is a function of Z আছে, তোমরা কি করবা, আমি তোমাদের ওই প্রথম দিকের ক্লাসগুলো দেখবা, ইউনিট সার্কেল থেকে ইউনিট সার্কেল হয়, যে মনে আছে একটা করিয়েছিলাম প্রথম দিকে, এই যে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, Z-3i = 1, জেড প্লেনে একটা কার্ভ ছিল আর ডাব্লিউ প্লেনে ছিল একটা W = Z² একটা ট্রান্সফরমেশন ছিল, এই অঙ্কটার মতো করে ঠিক একইভাবে তোমরা এই অঙ্কটা করবা। এখানে আমাদের ওই অঙ্কটাতে ছিল W = Z² ট্রান্সফরমেশনের ফাংশনটা, বা Z² না, মানে 1/Z ছিল, ওইরকম ছিল, Z²/1/Z যেটাই হোক, তোমার 1/Z দিয়ে মনে হয় করেছিলাম, ওইটা ওইটা তোমার বইয়ের প্রথম দিকে W = 1/Z, এই প্রবলেমটা যেভাবে করেছিলাম বইয়ে, আমি বই থেকে যেভাবে দেখিয়েছিলাম, সিমিলার একদম একই ভাবে তোমরা এটা করে যাবে। এখানে W = 1/Z, এখানে আসছে W ইজ এ ফাংশন অফ Z এরই তো একটা আসছে, এখানে ট্রান্সফরমেশনটা হয়তো বাইলিনিয়ার, উপরে Z এর ফাংশন নিচেও Z এর ফাংশন, আর আমাদের এখানে ছিল লিনিয়ার ট্রান্সফরমেশন, কিন্তু এখানে লিনিয়ার হোক বাইলিনিয়ার হোক তোমার ম্যাপিং এর কিন্তু মেথড সেমই থাকবে, একইভাবে করবা। তো তুমি যখনই W ইজ এ ফাংশন অফ Z ছিল তখন আমরা কি লিখছিলাম, Z = 1/W লিখে তারপরে আমরা এদিকে x+iy ছিল, আর এদিকে আমরা 1/u+iv, এখান থেকে আমার আসছিল u-iv/u² + v², এরকম আসছিল না, ইয়েস x+iy ম্যাম। ছিল জি। বাদিকে, ওইখান থেকে আমি x পেয়েছি, আমি y পেয়েছি, ওয়াই ওকে। ফাংশন অফ u ফাংশন অফ v সেপারেট করে। সো সেম তোমরা x এবং এই z থেকে x এবং y বের করে তারপর তোমরা এখানে বসিয়ে দিবা। আর ওরা এখানে আবার একটু ডিফারেন্ট ভাবে করছে মনে হয়, ওরা ওদের মতো করছে, এটা আমার মনে হয় এটা এটা তুমি এভাবে এভাবে করতে যেও না, সবকিছু বইয়ের মতো দেখে করবা না। হ্যাঁ, এইভাবে এভাবে দরকার নাই করার, তোমরা তোমাদের মতো করবা, যেভাবে আমি ওই যে এই অঙ্কটা দেখিয়েছি। তোমরা অনেকে করো কি, হুবহু বইটা ফলো করতে গিয়ে পরে পরীক্ষায় সব মানে ম্যাম গন্ডগোল করে এখানে তো ফেলো। এক্স ওয়াই এর মানই বের করেনি, আমরা তো জাস্ট ওরা এক্স ওয়াই এর এক্স এর আলাদা মান মানই বের বের করে করলেই না, হলো। কিন্তু তোমাদের এভাবে করার দরকার নাই, আমার জি মনে জি। হয় যে তোমাদের যদি সহজ লাগে করতে পারো, কিন্তু আমার মনে হয় আমরা যেহেতু একটা নিয়ম শিখে ফেলছি এর আগে, একই নিয়মে করলে তোমাদের জন্য কনফিউজড হবে না, ইয়েস মনে ম্যাম। থাকবে, এক ইয়েস এক ম্যাম, অঙ্ক তাহলে এক ম্যাম এক শুধু ভাবে এক্স করলে আর ওয়াই তখন এর আলাদা confused মান হবে। বের করে ফেললেই তো হয়ে গেল, আর তো আগাবো না। হ্যাঁ, আমরা যেভাবে আগে গুলো করেছি একইভাবে করি, তাহলে আমাদের এটা জি মনে রাখতে আচ্ছা। সুবিধা। এখানে ইয়েস আবার ম্যাম। আরেক ভাবে দেখানো আছে, তখন আবার এক একটা অঙ্ক এক এক রকম ভাবে করলে একই অঙ্ক দেখবা অনেক মেথডে করা যায়, কিন্তু এখন হচ্ছে কি তোমাদের মনে রাখতে হবে যেটা সহজ সেটা। তো একই মানে একই সিস্টেমে যদি অঙ্ক সবগুলো করো তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। তো সবসময় বইয়ের ক্যালকুলেশন হুবহু ফলো করতে যাবে না, নিজের মতো করে অঙ্কগুলো করবা, মানে তুমি তোমার মেথডে করবা, তারপরে তুমি অ্যান্সারটা মিলাবা যে ঠিক আছে কিনা, তুমি দেখবা এখানে অ্যান্সারটা এটা আসে কিনা, দ্যাটস অল, আর কিছু না। সো তুমি এখান থেকে মানে এক্স এবং ওয়াই বের করে নিলা, এক্স যে এক্স আর ওয়াই বের করে নিব ইউভি এর মাধ্যমে, এক্স হচ্ছে u/u² + v², তারপরে এখানে ওয়াই ও সিমিলারলি আসবে -v/u² + v², এরকম আসার পরে এখন তোমরা এই যে সার্কেল যেটা দেওয়া আছে ইউনিট সার্কেল Z = 1, এই যে একটা সার্কেল দেওয়া আছে না এখানে, যেটা এই যে তোমার যেটার ইমেজটা বের করতে বলছে, যে উপরে যেটা আছে এই যে ইউনিট সার্কেল, এই Z = 1 এটা মানে কি x² + y² = 1, এখানে এক্স এবং ওয়াই এর এই যে ইউভি এর মাধ্যমে যে ভ্যালুগুলো ওটা বসিয়ে দিবা, একটা সার্কেল চলে আসবে, এন্ড দ্যাট ইজ দ্য সার্কেল, এই যে এটাই সেই সার্কেল। আর ইউ ক্লিয়ার?
তাহলে আমরা যেভাবে করেছি সেটা আরো Yes, সহজ ma'am. না? জি ম্যাম। তো জেড প্লেনে এই সার্কেলটাকে তুমি আগে সার্কেলটা বানিয়ে ফেলবা। জেড ইকুয়াল টু 1 মানে এটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই সার্কেলটা আমরা আগে তৈরি করে নিব এক্স এবং ওয়াই এর মাধ্যমে। তারপর আমি এক্স এবং ওয়াই এর যে ভ্যালুটাই যে ট্রান্সফরমেশন থেকে পেলাম, এই যে ভ্যারিয়েবল সেপারেট করে ইউ বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ভি বাই ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার, এগুলো বসিয়ে দিবা এই সার্কেলে। বসিয়ে দিয়ে তুমি ইউ ভি এর একটা ইকুয়েশন পাবা, হুইচ ইজ এ সার্কেল। অনেক সময় সার্কেল আসে, আবার না, এখানে মনে হয় স্ট্রেট লাইন আসছে, সার্কেল আসে না, স্ট্রেট লাইন। কারণ এই সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিন। সার্কেলটা এখানে তোমার, হ্যাঁ সেন্টারটা হচ্ছে অরিজিন। হ্যাঁ, তবে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে না, স্ট্রেট লাইনটা এখন যেটা পাচ্ছ সেটা অরিজিন দিয়ে পাস করে এরকম একটা লাইন আসছে। তো ওটা হোয়াটএভার যেটাই আসুক, তোমার এখানে হয়তো স্ট্রেট লাইন আসছে, অনেক সময় সার্কেলও আসতে পারে, যেটাই আসুক সেটাই অ্যান্সার। সো তোমার কি মনে হচ্ছে যে এটা খুব একটা ডিফারেন্স? বাইলিনিয়ারের সাথে লিনিয়ার ট্রান্সফরমেশন মেথড তো সব একই। আমাদের ট্রান্সফরমেশনের ফাংশনটা শুধু Yes, বের করে ma'am. নিতে হবে, যেটা আমরা আগে করি নাই। সো বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে লিনিয়ার ট্রান্সফরমেশনের ডিফারেন্সটা কি? বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ফাংশনটা তোমার দেওয়া থাকবে না, তোমাকে হয়তো জেড প্লেন এবং ডাব্লিউ প্লেন এরকম পয়েন্ট দেওয়া থাকবে। তুমি পয়েন্টগুলো বসিয়ে আগে ফাংশনটা বের করে নিবা। বের করে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ট্রান্সফরমেশন ম্যাপিং করেছি ঠিক সেভাবে কাজটা করে আমরা ইমেজটা বের করব ডাব্লিউ প্লেনে। দ্যাটস অল, আর কিছু না। এখন আর কি কোনো প্রবলেম আছে এখানে? নো ম্যাম। এখন একটা টপিক অনেক দিন ধরে পড়ালে তো আমার সিলেবাসের হাফও শেষ হবে না। মোটামুটি তোমাদের যতটুকু আহ, পড়ানোর ওটুকু করে দিয়েছে, বাকিটুকু কিন্তু তোমরা, আমি তোমাদের বি সেকশনের একটা ভিডিও দিয়ে দিব তোমাদের ক্লাসে, তোমরা একটু দেখবা। হয়তো এমনও হতে পারে ওদের একটা দুটো অঙ্ক বেশি করানো হয়েছে, আবার তোমাদের দেখা যাচ্ছে তোমাদের কিছু অঙ্ক আবার একটা দুটো অঙ্ক ওদের করানো হয়নি, যেটা তোমাদের করানো হয়েছে। তো আমি ম্যাপিং এর দুটো সেকশনের ভিডিওই তোমাদের মানে দিয়ে দিব। ওদের ওদেরটাও তোমাদেরকে দিব, বা তোমাদেরটাও ওদেরকে দিয়ে দিব। সো কোনো যদি কিছু ধরো আরো মানে, তাহলে বেশি পাবা প্রবলেম। হ্যাঁ, কারণ দুটা সেকশনেই আমি কিন্তু দেখবা মোটামুটি এই বইয়ের অলমোস্ট সবগুলো ওয়ার্কড আউট প্রবলেম, অলমোস্ট সবগুলোই আমি ডিসকাস করেছি, দুই একটা ছাড়া। হ্যাঁ, সো তাহলে তোমাদের অনেক প্রবলেম তুমি পেয়ে যাচ্ছ। আর এখন হচ্ছে কি যে একটা ক্লাসে আমি অনেক প্রবলেম কিন্তু করাতে পারি না। সো দুইটা ক্লাসে হইলে সুবিধা হচ্ছে যে তোমাদের ক্লাসে কোনোটা বাদ পড়লো, ওদের ক্লাসে সেটা করিয়ে দিলাম, আবার তোমাদের ক্লাসে একটা হয়েছে ওদের ক্লাসে হয়নি, ওরা তোমাদেরটা দেখে নিল। কিন্তু ওই প্রবলেম গুলো মোটামুটি সিমিলার টাইপের প্রবলেম, এমন কোনো কঠিন প্রবলেম না যে তুমি ভিডিও না দেখলে বুঝবা না। তারপরেও আমি ভিডিও দিয়ে দিব। তোমাদের যদি ট্রান্সফরমেশনের কোনো প্রবলেমে নেক্সট ক্লাসে কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা থাকে, আমাকে ক্লাস শুরুর প্রথমেই বলবা, আমি সেটা প্রথমেই আমি ডিসকাস করব। তারপরে আমরা নতুন টপিকস এর ওগুলো করব। সো তোমাদের আজকে ভিডিওটা আবার দিয়ে দিব ওদের সেকশনে, বি সেকশনের, সেটাও দেখবা। তাহলে তো হয়ে গেল। তো মোটামুটি আমাদের কিন্তু আর তেমন কিছু নাই। তারপরে এই যে আরেকটা লাস্টে একটা মনে আছে, এটা এই বইটার সাথে তো মিলবে না। না, এটা তো আসলে সফট কপি, এই বইয়ের সাথে আহ, এটা অনেক আগের বই। এখানে লাস্টে একটা ছিল, এইটা মনে হয়, এটা কি বইয়ে আছে নাকি? এটা নাই, এটা তো তোমাদের নতুন এডিশনের বই। আসলে এগুলো অনেক আহ, জিনিস হয়তো মিলবে না। এটা দেখতে পারো, হ্যাঁ হ্যাঁ, এটা এটা মিলবে। এই যে 79, এক্সাম্পল 79টা দেখো, এখানে দেখো, এখানে ওরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা দিয়ে দিয়েছে, আর একটা সার্কেল দিয়েছে জেড প্লেনে। তাহলে এটা তো আগের প্রবলেমের মতোই, ডাব্লিউ ইকুয়াল টু এফ জেড। ওইখানে আমাদের ছিল লিনিয়ার ট্রান্সফরমেশন ডাব্লিউ ইকুয়াল টু 1/z, আর এখন ট্রান্সফরমেশনটা বাইলিনিয়ার। কিন্তু তুমি কাজটা কিন্তু একইভাবে করে যাবা। সেটা হচ্ছে তুমি ডাব্লিউ হচ্ছে ওরা এই যে ওরা আবার এভাবে করেছে, আমি অবশ্য এভাবে প্রেফার করি না। তোমরা এখানে আরেকটা কাজ করে নিতে পারো। ওরা এটাকে ইউভি কে এক্স ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করে সেখান থেকে এখানে একটু কঠিন করে করে ফেলছে। আমার মনে হয় তোমরা এটা এইভাবে না করে তোমরা এক্স ওয়াই ইউভি এর মাধ্যমে বের করে, সেটা সহজ হয়। এক্স ওয়াই গুলোকে
ফাংশন Yes, অফ ma'am. ইউভি এর মাধ্যমে বের করো, যেটা আমরা আগে করেছি। তাহলে জি এইখানে যে ট্রান্সফরমেশনের ফাংশনটাকে তোমরা যদি এভাবে লিখে নাও, জেডটাকে সেপারেট করা যায় কিনা দেখো, জেডটাকে যে আহ, আর এখানে ওরা যেটা করেছে সেটা করা যাবে, সেটা করতে গেলে একটু বড় হয়ে যায়, যে ইউ বি কে এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করে এখন আমার ম্যাম। আবার এখান থেকে ইউ স্কোয়ার বাই, সেটাও আরেকটা করতে পারো। ম্যাম এই এখানে তো সার্কেল যে আসবে, সার্কেলটাকে এখানে বসিয়ে জেড দিতে পারো, মডুলাস ইকুয়ালস সেটাও টু হয়। 1। তোমরা এটাও করতে পারো যদি এইভাবে করতে চাও। কারণ এখানে ওরা করে নাই কেন, এই জেড, এই যে বাইলিনিয়ারে জেডটাকে ডাব্লিউ থেকে একটু সেপারেট করতে গেলে একটু মানে মনে হয় একটু ক্যালকুলেশনে একটু কঠিন হয়ে যায়, যেহেতু এটা বাইলিনিয়ার উপরে নিচে আছে। তো ওরা যেটা করেছে নর্মাল ওয়েতে ইউ কে এক্স ওয়াই এর টার্মসে এবং ভি কে এক্স ওয়াই টার্মসে এক্সপ্রেস করার পরে এই জেড ইকুয়াল টু 1 এই সার্কেলটা ইউজ করেছে, এই যে মড জেড ইকুয়াল টু 1 এই সার্কেলটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে এই তোমার এখানে বসিয়ে দিয়েছে এই ভ্যালুটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেখানে যেখানে আছে ইউভি সেগুলো বসিয়ে দিয়ে ইউ এবং ভি এর ভ্যালুটা বের করছে। এটা ভি এর ভ্যালু চলে আসছে, এই যে তোমার এই ইউ এবং ভি তে তোমার এই সার্কেলটা ওরা ইউজ করেছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা ওরা ইউজ করেছে। এই ইউ এবং ভি এর যে এক্স ওয়াই এর যে যে তোমার টার্মস গুলো এখানে যেখানে যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 পেয়েছে ওখানে বসিয়ে দিয়েছে ওরা, এই যে তাহলে 1 মাইনাস 1 এই যে ভি এর এটা 0 হয়ে যায়, আর ইউর জন্য হয়ে যায়, এই যে ইউর জন্য আসে ওয়াই থাকে উপরে, নিচে মনে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু 1 বসিয়ে দিয়েছে, তাহলে এটা থাকে ইউ ভি ওয়াই। এখান থেকে আবার ওরা ইউ কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছে, এখানে 1 বসিয়ে দিয়েছে। সো এখানে এটাও কঠিন না, এটা এভাবেও দেখতে পারো, এরা যেভাবে করেছে এটা এভাবে করতে পারো। সো তোমরা এভাবে করলে তোমার এই যে এরকম চলে আসে। এখানে বলছে ম্যাপস ইন্টেরিয়র অফ দ্য সার্কেল, তাহলে এই তোমার এটার ভ্যালু লেস দেন 1, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু লেস দেন 1, সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ভি ওয়াই, এটা যেহেতু লেস দেন 1 বাদিকটা এখানে বলা আছে ইন্টেরিয়র অফ দ্য সার্কেল onto the real axis in the interior of the circle into the upper half of the W plane. আচ্ছা, that transforms the circle onto the real axis of the W plane and the interior of the circle into the upper half of the interior of the circle বুঝাচ্ছে এটাকে, আর এটা হচ্ছে অন দ্য সার্কেল, এই যে যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে আমরা ইউজ করেছি উপরে এটা অন, যেটা এই সার্কেলটা ইকুয়াল টু 1টা বাউন্ডারিটা, এই যে পুরো সার্কেলটা। আর এই নিচে এখন আমরা আবার সেকেন্ড কেসটা হচ্ছে যে ইন্টেরিয়র মানে এই সার্কেলের ভেতরটা, ভেতরে হওয়া মানে হচ্ছে অল দ্য পয়েন্টস ইনসাইড, মানে তোমার তখন নিতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লেস দেন 1। এটার ইমেজটা কেমন হবে ডাব্লিউ প্লেনে, প্রথমে বের করেছি আমরা এই সার্কেলটার ইমেজ, আর পরের লাস্ট পোর্শনটা ছিল ইন্টেরিয়র অফ দ্য সার্কেল, তার মানে এটা লেস দেন 1, ইউনিট সার্কেল যেহেতু 1 রেডিয়াস 1, তাহলে এটার ভেতরের সব পয়েন্ট গুলো কিরকম হবে, তাহলে রেডিয়াস 1 এর ভিতরে আর কি, মানে এটা লেস দেন 1 হবে, মানে এই একটা ইউনিট সার্কেলের তোমার ভেতরের পয়েন্ট বুঝাতে গেলেই এই সার্কেলটা হচ্ছে জেড ইকুয়াল টু 1, আর এর ভেতরের পয়েন্ট গুলো বুঝাতে গেলেই তখন হচ্ছে মড জেড লেস দেন 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন 1। এই পয়েন্ট গুলো হচ্ছে সব ভেতরের পয়েন্ট বুঝাচ্ছে, 1 রেডিয়াসের ভেতরে থাকবে, এটা হচ্ছে 1 রেডিয়াসের সার্কেল আর ইকুয়াল টু 1। সো এর ভেতরের সব পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তখন ইকুয়াল টু 1 না হয়ে লেস দেন 1 হবে, এবং তখন লেস দেন 1 হয়ে গেলে এটা লেস দেন যেহেতু 1, এটার ভ্যালু লেস দেন 1 হলে এটাও লেস দেন 1 হয় এই এক্সপ্রেশনটা, এবং এটা লেস দেন 1 হওয়া মানে এটা এটা 0 হয়ে যায়, তখন এই ভি ওয়াই গ্রেটার দেন 0 হয়ে যায়, দুই পাশে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রেটার দেন সাইন, মানে তোমার এই সাইনটা চেঞ্জ হয়ে গ্রেটার দেন হয়, দ্যাট মিনস ভি ইজ গ্রেটার দেন 0। এই তো আমার মনে হয় এগুলি তোমরা একটু দেখো, দেখলে এটা আর এরপরও যদি কোথাও কনফিউশন থাকে আমাকে নেক্সট ক্লাসে এটা করো। 79 এক্সাম্পল, তোমাদের এটা হয়তো বা নতুন এডিশনে মিলতে নাও পারে এক্সাম্পল নাম্বারটা, আর নতুন এডিশনের বইয়ে আমার দেখতে হবে তাহলে আবার এটার এক্সাম্পল নাম্বার কত। সো ম্যাম এই তো লাস্টে এখানে মোটামুটি এর ইউ বেশি এর মানটা আর কিভাবে তেমন বাদ কিছু নাই পড়লো? আমাদের ট্রান্সফরমেশনে, এর বেশি কিছু আসলে অনেক কিছু করাতে গেলে এখন ট্রান্সফরমেশনে আসলে তাহলে একটা টপিকেই মানে আমার কনফাইন থাকতে হবে। তো আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো দেখিয়ে দিলাম। তো আমাদের তো এখন এত ক্লাস নাই যে আমি অনেক অনেক অঙ্ক দেখাবো একটা টপিকে। সো মোটামুটি আমি মেইন যেগুলো সেগুলো তো দেখিয়ে দিয়েছি।
তারপরে বাকি এখন এগুলো তোমরা পারবা, সবই একই টাইপের অঙ্ক, ওই যে প্র্যাকটিস করার জন্য এরপরে যদি এগুলো এগুলো দেখতে পারো, একই টাইপের অঙ্ক সব। সো আমরা পরে আবার যখন সময় পেলে আবার দরকার হলে আবার এগুলো রিভিশন দিব। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি, যে তোমাদের ক্রস রেশিওর ফর্মুলাটা মনে রাখার একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে, ধরো পয়েন্টগুলো এরকম দেওয়া থাকে, জেড, তোমার ক্রস রেশিওর ফর্মুলাটা ওই যে লিনিয়ার ট্রান্সফরমেশনে জেড মাইনাস জেড ওয়ান, নিচে থাকে জেড ওয়ান মাইনাস জেড টু, ওয়ান টু নিচে, আর এখানে থাকে ডাব্লিউ জেড জেড টু মাইনাস জেড থ্রি, আবার নিচে জেড থ্রি মাইনাস জেড, এদিকে আবার একইভাবে শুধু ডাব্লিউ চেঞ্জ হয়ে যাবে, জেড এর জায়গায় ডাব্লিউ চলে আসবে, আর কিছু না, সেম ফর্মুলাই, শুধু সিম্বলটা চেঞ্জ, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি, W1 minus W2, W3 minus W, এই। সো এই যে এটা ক্রস রেশিও, এটাকে বলা হয় ক্রস রেশিও ফর্মুলা ফর ফাইন্ডিং বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বের করার জন্য। আমাকে যদি এরকম জেড প্লেনে 3টা পয়েন্ট এবং ডাব্লিউ প্লেনে 3টা পয়েন্ট দেওয়া থাকে, দেন আমরা ফর্মুলাটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে, প্রথমে ধরো তুমি এখানে জেড, জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, হ্যাঁ, প্রথমে আমার এখানে জেড পয়েন্ট আছে, আমি জেডটা প্রথমে লিখবো ভ্যারিয়েবলটা, তারপরে আস্তে আস্তে জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, এই 3টা পয়েন্ট, বাকি 3টা লিখলাম, তাহলে টোটাল 4টা, এই জেড ভ্যারিয়েবল সহ জেড, জেড ওয়ান, জেড টু, জেড থ্রি। এখন আমার উপরে কোনটা আছে, আপ, এটা হচ্ছে আপ। আচ্ছা, জেড মাইনাস জেড ওয়ান, আপে হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান, আমি আপেরটা লিখলাম। এখন আবার নিচে আসবো, ডাউনে আসবো, ডাউনে কি, জেড ওয়ান থেকে জেড টু, জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে আমার সহজ হয়ে যায়। আবার আপে যাব, আপে কি আসবে, জেড টু থেকে জেড থ্রি, জেড টু মাইনাস জেড থ্রি, আবার ডাউনে কি আসবে, ডাউনে আবার চলে আসবে পুরা এই, Z3 minus Z। আমি একটু নিচে সরাই দিই তাহলে সুবিধা হবে, জেড থ্রি থেকে জেড, দ্যাট মিনস আমার ফর্মুলাটা প্রথমে জেড মাইনাস জেড ওয়ান আপ, ডাউন আসবে জেড ওয়ান মাইনাস জেড টু, আবার যাব আপ, জেড টু মাইনাস জেড থ্রি আপ, জেড টু মাইনাস জেড থ্রি, আপেরটা লিখলাম, আবার ডাউন জেড থ্রি থেকে ঘুরে আবার জেড, জেড থ্রি থেকে আর তো নাই, এখন জেড থ্রি থেকে একদম প্রথমে ফার্স্টে ব্যাক করবে, জেড থ্রি মাইনাস জেড, এইভাবে মনে রাখবা। সো সিমিলারলি এখানে যেটা ডাব্লিউ তেও সিমিলারলি শুধু এখানে জেড এর জায়গায় ডাব্লিউ গুলো বসাবা, আর কিছু না, এই বাকিটা তো এটা সেম থাকবে। সো এই হচ্ছে ক্রস রেশিওর ফর্মুলা, মানে মনে রাখার, আপ ডাউন এভাবে লিখবা, জেড জেড ওয়ান আপ, জেড ওয়ান জেড টু ডাউন, জেড টু জেড থ্রি আপ, আবার মানে আপ ডাউন আপ, আবার ডাউন, ডাউন হচ্ছে একদম জেড থ্রি থেকে একদম জেড। আচ্ছা, সো এটা তো মনে হয় আমি আহ গতদিন, যাই হোক ফর্মুলাটা হয়তো বা ইয়েটা দেখাই নাই, ফর্মুলাটা দিয়ে করালাম অঙ্ক। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা গেল, এখন এখানে আর তেমন কিছু নাই। কমপ্লেক্স ইন্টিগ্রেশন, আমাদের পরের ডিফারেন্সিয়েশন আমরা শেষ করে ফেললাম, এখন আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক হিউজ একটা বড় একটা টপিক, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের চেয়েও বেশি, এখানে তোমার কন্টেন্ট এখানে অনেক বেশি।
সো ইন্টিগ্রেশনের মধ্যে অনেক কিছু আছে, সো এটা কিন্তু একটু সময় নিয়ে পড়াতে হবে, এই জন্য আমি আর এখন ম্যাপিং এ আর পড়াবো না, যা করিয়েছি। যা তারপরে যদি তোমাদের প্রবলেম থাকে সেটা তোমরা এক্সট্রা ক্লাস যদি দিয়ে আমাকে যদি কোনো প্রবলেম বলতে পারো। তো ইন্টিগ্রেশনে যেহেতু হিউজ একটা সিলেবাস এখানে আছে, অনেক কিছু এখানে অনেক থিওরি আছে, প্রবলেম আছে বিভিন্ন। Integration of a complex function. Let f(z) be a function. If we want to integrate it over some curve c from a to b, then actually এখানে capital A দিয়ে দেই, capital A to capital B, then fz dz be the line integral along the path c. The value of this integral depends on the path if fz is not analytic. But if fz is analytic, then this integral does not depend on the path joining the 2 points a and b. You should not bother about on which path you are taking to reach the point A to B. Besides this, you can choose the other paths. That is the lines, curves, etc. So, to reach A to B. A থেকে B তে রিচ করার জন্য এই যে দেখো এখানে দেখো একটা লাইন ইন্টিগ্রাল আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স ফাংশনকে ইন্টিগ্রেট করব। So what is the integration, what does it mean, the integration of a complex function? একটা কমপ্লেক্স ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে, লাইক রিয়েল ফাংশন আমরা যেভাবে ইন্টিগ্রেট করেছি y is a function of x, কমপ্লেক্স ভ্যারিয়েবলের ক্ষেত্রেও আমরা একইভাবে ইন্টিগ্রেশন করব। সেটা হচ্ছে তোমরা যেমন ভেক্টর অ্যানালাইসিসে পড়েছো লাইন ইন্টিগ্রাল, তো লাইন ইন্টিগ্রালটা তোমরা ওইখানে করেছো রিয়েল ভ্যারিয়েবল ফাংশন y is a function of x, অথবা টু ভ্যারিয়েবলের ফাংশন অফ এক্স ওয়াই, গ্রিনস থিওরেম পড়েছো। সো এখানেও সেম, শুধু এখানে ফাংশনটা হচ্ছে কমপ্লেক্স, কিন্তু আমার ইন্টিগ্রেশনের লাইন ইন্টিগ্রাল বের করব আমরা সেম রিয়েলে যেভাবে লাইন ইন্টিগ্রাল বের করেছি অ্যালং দ্য কার্ভ বরাবর আমরা ইন্টিগ্রেশন করে, একইভাবে কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশনের মেথডও মোটামুটি লাইন ইন্টিগ্রেশনের মেথড গুলো সব সেম। হ্যাঁ, যে আমরা লাইন ইন্টিগ্রাল বের করব একই মেথডে ওইখানে যেভাবে করেছি। সো এখানে ধরো একটা এরকম আমি এটা একটু ইয়েতে এটা থাকুক, আমি তাহলে একটু বোর্ডে দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এখানে আমাদের কমপ্লেক্স ফাংশনটা হচ্ছে fz, আমার ইন্টিগ্রেশন করব আমরা অ্যাকচুয়ালি এভাবে, কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশন অফ w ইকুয়াল টু ফাংশন অফ z। এই fz dz আমরা লিখবো এইভাবে, ইন্টিগ্রাল অফ দিস অ্যালং দ্য, এখন আমরা একটা লাইন ইন্টিগ্রেশন করব সে যে কোনো একটা কার্ভ বরাবর, কার্ভ সি ইজ গিভেন। তো আমরা তখন এটা লিখবো লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি, উই রাইট ইট অ্যাজ fz dz এর ইন্টিগ্রাল সাইন দিয়ে এরকম সি। তোমরা তো এই সিম্বলটা মনে হয় এর আগেও দেখেছো না তোমরা, এরকম লাইন ইন্টিগ্রাল fx dx, এটা তো তোমরা দিস ইজ তোমাদের কাছে আসলে ওয়েল নোন একটা ফর্ম, fx dx বের করেছো না তোমরা লাইন ইন্টিগ্রাল, বা f of xy এরকম হয়তো বের করেছো, f of xy dy dx এরকম করেছো। যদি তোমার অনেক সময় দেখা যায় যে লাইন ইন্টিগ্রাল হলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল থাকে, ফাংশন অফ এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবলের ফাংশন থাকতে পারে, কিন্তু লাইন ইন্টিগ্রালে এরকম একটা মানে তোমার সিঙ্গেল একটা ইন্টিগ্রেশন থাকে, ইউজুয়ালি একটা কার্ভ বরাবর, কার্ভটা দেওয়া আছে হয়তো y ইজ এ ফাংশন অফ এক্স, এরকম একটা কার্ভ দেওয়া আছে, বা ফাই এক্স এফ এক্স বা ফাই এক্স যাই হোক, এখানে ফাই এক্স আরেকটা কার্ভ দেওয়া আছে, সেই কার্ভটা হচ্ছে এটা, এই কার্ভটা হচ্ছে সি, এই কার্ভ বরাবর আমার ইন্টিগ্রেশন করতে হবে, লাইন ইন্টিগ্রাল বের করতে হবে অ্যালং দ্য কার্ভ সি। এই সি কার্ভটা হয়তো দেওয়া আছে y is a phi of x, function of x, এটা অন্য একটা ফাংশন দেওয়া আছে কার্ভ সিটা, আর এখানে একটা ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে এই কার্ভ ধরে, এই কার্ভ বরাবর অ্যালং দ্য কার্ভ আর অ্যালং দ্য লাইন, অনেক সময় স্ট্রেট লাইন থাকে, অনেক সময় ডিফারেন্ট টাইপের কার্ভ থাকে। সো যেটাই থাকুক না কেন, যে কার্ভটা দেওয়া থাকে সেই কার্ভ সি বরাবর তোমাকে লাইন ইন্টিগ্রেশন করতে হবে। সো এখন একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ফাংশন যদি, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইফ দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক, ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তখন আমাদের সুবিধা আছে। অ্যানালিটিক ফাংশন হওয়ার অনেকগুলো
আমাদের বেনিফিট আছে, সেটা হচ্ছে নাম্বার 1, ইফ fz is analytic, then line integral along the path, যে কার্ভটা দেওয়া আছে c, is independent. তোমরা ভেক্টরে পড়েছো লাইন ইন্টিগ্রাল ইন্ডিপেন্ডেন্ট, পড়েছো না? মনে পড়ে কিছু কিছু কন্ডিশন আসতো গ্রিনস থিওরেমের, মানে এখন যাই হোক, এখন জানি না মনে আছে কিনা। তো ঠিক আছে, ওটা ভুলে গেলেও মানে একটা এখন আবার একটু আমি এগুলো কমপ্লেক্স আবার একটু ডিসকাস করি। কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি লাইন ইন্টিগ্রাল ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যানালাইটিক। অ্যানালাইটিক মানে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল হলেই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে লাইন ইন্টিগ্রালটা ইন্ডিপেন্ডেন্ট অফ পথ, মানে কোনো পথের উপর ডিপেন্ড করবে না। এখানে পথ কোনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে কোন পথ বরাবর ইন্টিগ্রেশন করতে হবে? এই সি পথ বরাবর। এই একটা কার্ভ, একটা ফাংশন অফ এক্স ওয়াই দেওয়া আছে, আর একটা কার্ভ দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই ইজ গিভেন, সে একটা ফাংশন, আর একটা পথ দেওয়া আছে। এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে এই কার্ভ বরাবর। এই একটা ফাংশন দেওয়া আছে, সে যে কোনো একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, সো এই পথ বরাবর যদি এখন ইন্ডিকেট করতে হয়, এটা হচ্ছে কার্ভ একটা সি কোশ্চেন বরাবর ছিল। এ টু বি, তখন তুমি এ থেকে বিতে যে যাবা, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, এ থেকে বিতে রিচ করতে হবে। তোমার পথটা দেওয়া আছে সি, কার্ভটা হচ্ছে সি। সো তুমি এ থেকে বি পর্যন্ত রিচ করতে গেলে এই পথ সি তোমার ইউজ করতে হবে। এখন কিভাবে ইউজ করবা? তুমি এ থেকে বিতে এই পথ সি দিয়ে যেতে পারো। এটা ছাড়া আরো অনেকগুলো কিন্তু পথ আছে যেগুলো তুমি চাইলেই নিতে পারো। যেমন আমি এ থেকে বিতে রিচ করতে চাইলে আমি যদি এই সি পথটা না নিয়ে আমি যদি এইভাবে গিয়ে আমি যদি এভাবে যাই, উপরে সোজা চলে যাই, তাহলেও তো হয়, হয় না? আমি এ থেকে বিতে কিন্তু রিচ করতে পারবো। আমি অন্য পথ ধরেও কিন্তু পারবো, পারবো না? আমি আরো পথ আছে, আমি যদি একদম স্ট্রেইট চলে যাই তাহলে এ থেকে বিতে তো আমি পৌঁছালাম, সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? তুমি তোমার ইউনিভার্সিটি থেকে বা তোমার বাসা থেকে তোমার ইউনিভার্সিটিতে আসো, প্রতিদিন কি একই রাস্তায় আসো? আসো তো না। একই পথ ইউজ করি কি রোজ আসো? মাঝে মাঝে জ্যাম থাকলে কি ঘুরে আসো না, নাকি? হ্যালো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। তাহলে এখানে তুমি যে এই যে তোমার ইউনিভার্সিটিতে আসতে গেলে তোমার বাসা থেকে অনেকগুলো তোমার পথ আছে, যে কোনো পথে তুমি আসতে পারো, কিন্তু তুমি কি করো প্রতিদিন, যেটা তোমার জন্য সবচেয়ে লেস টাইম কনজিউমিং, সবচেয়ে কম মানে তাড়াতাড়ি তুমি আসতে পারবা, সবচেয়ে কম সময়ে সেই পথ দিয়ে তুমি আসো, যেখানে জ্যাম কম থাকবে, তোমার টাইম কম লাগবে, তুমি সেটাই হচ্ছে মিনিমাম টাইমে আসতে পারবে, সে পথটা তুমি ইউজ করো। কিন্তু সবসময় সে পথটাও কিন্তু তোমার জন্য খুব ফিজিবল হয় না, অনেক সময় জ্যাম থাকে। তুমি রোজই এক পথে আসছো, যেটা সবচাইতে তোমার কম সময় লাগবে, সবচাইতে তোমার কি বলবো, মানে ডিস্টেন্স কম, কিন্তু তুমি দেখলা সে পথে অনেক জ্যাম। তো তুমি তখন কিন্তু ঘুরে আসো অনেক সময় অন্য পথ দিয়ে, তোমার যাতে তোমার ক্লাসটা দেরি না হয়, তুমি অন্য পথে যদি জ্যাম না থাকে, তোমার হয়তো সেই পথটা অনেক ঘুরে আসতে হলো, তোমার ডিস্টেন্সটা বেশি আসলা, বাট তোমার কিন্তু অনেক টাইমলি চলে আসতে পারলা। সো আমাদের এরকম লাইন ইন্টিগ্রেশনের ব্যাপারটা এরকম যে তোমাকে যেই পথটা দেওয়া থাকবে তুমি সেই পথটা ধরেই যে তোমার ইন্টিগ্রেশনের কাজটা করতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে অন্য পথ দিয়েও কাজটা করতে পারবা। তোমাকে দেওয়া আছে এরকম একটা পথ সি কার্ভ, এ থেকে তুমি বিতে পৌঁছাবা, এই কার্ভটা সি বরাবর, তোমাকে বলছে এই কার্ভটা বরাবর তুমি যেতে হবে, এই কার্ভের একদম মানে এই সি বরাবরই যেতে হবে, তুমি অন্য কোনো পথ নিতে পারবা না। তাহলে তো তার তোমার অপশন নাই, তুমি সি বরাবরই যাচ্ছ। কিন্তু এখন তোমাকে যদি বলা হয় যে না, ইউ আর গিভেন টু টেক এনি পাথ, ইউ আর ফ্রি টু চুজ এনি পাথ, তোমাকে আমি ফ্রি করে দিলাম, তুমি এ থেকে বিতে পৌঁছাবা, এটা হলো কথা। তুমি সি পথ না নিয়ে তুমি অন্য পথেও যেতে পারো। তখন তুমি কি চিন্তা করবা যে সি পথটা তো একটু কার্ভি, আমি যদি একদম স্ট্রেট চলে যেতে পারি, আমি কেন সি পথে যাব? আমি সরাসরি স্ট্রেট চলে আসলাম, এই স্ট্রেট লাইন বরাবর চলে আসলাম, এটা বেশি সহজ না কি? জি ইয়েস ম্যাম। ম্যাম। কার্ভ মানে ঘুরে ঘুরে আসতে হবে তোমাকে, তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে অনেকগুলো রাস্তা ঘুরে ঘুরে আসবা।
আর সেটা না করে তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসার যদি একটা খুব সহজ একদম সোজা একটা পথ থাকে, সেটা তোমার ডিস্টেন্সটাও কম, তাহলে তুমি সবসময় সেই পথে আসবে না? সেটাই তো তোমার ইয়েস জন্য ম্যাম। ফিজিবল হবে, তাই না? সো ইয়েস ম্যাম। তাহলে তোমাকে আমি বলে দিলাম তুমি যে কোনো রাস্তায় ইউজ করো, এটা তোমার ইচ্ছা। তাহলে তুমি সবচেয়ে যেটা সহজে তোমার জন্য কম মিনিমাম টাইমে পৌঁছাতে পারবা স্ট্রেইট, সেটাই তুমি ইউজ করবা। কিন্তু ওইটা ছাড়াও তোমার কিন্তু অন্য পথগুলোও তোমার জন্য ওপেন, কারণ আমি বলে দিয়েছি তুমি ইউ আর ফ্রি টু চুজ এনি পাথ। তুমি যে কোনো অন্য পথেও আসতে পারো, তুমি চাইলে এভাবে গিয়ে এভাবে যেতে পারো, তুমি এরকম পথেও যেতে পারো, আরো পথ আছে আঁকাবাঁকা, শুধু আঁকাবাঁকা পথ একটাও না, আরো অলিগলি ধরে এরকম এরকম পথও আছে, আরো অনেক কার্ভ আছে। কিন্তু তোমার কথা ম্যাম হলো যে তাহলে পথ ধরেই ফাংশনটাও যাও না চেঞ্জ কেন, হয়ে যাবে না? তুমি এ থেকে বিতে পৌঁছাবা, তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে পৌঁছায় গেলা, দ্যাটস অল। তাহলে আমি এই যে কাজটা করলাম, কতগুলো পথে করতে পারি আমি, এ থেকে বিতে আমি যে যাব, আমি ইন্টিগ্রেশনটা করব, লাইন ইন্টিগ্রাল বের করব, আই হ্যাভ ডিফারেন্ট ওয়েজ। এখন আমি কি সব সময় তোমাকে বলবো যে তুমি সব পথ ইউজ করতে পারবে না? এটা আমি সবসময় তোমাকে এই এই তোমাকে এত ফ্রিডম আমি সবসময় দিতে পারবো না যে তুমি সব সময় এক মানে যে কোনো পথ ইউজ করে আসতে পারবা। তোমাকে বাসা থেকে অনেক সময় বলে দেয় না যে এই তোরা কিন্তু ওই পথ দিয়ে যাবা, ওই পথ দিয়ে মানে অন্য রাস্তা দিয়ে কিন্তু যাবা না, বলে না অনেক সময় যে না ওই রাস্তাটা ভালো না, বা ওই রাস্তাতে কম যাওয়া ভালো, ওইখানে মানে ওই পরিবেশ ভালো না, ওই রাস্তাটা বাদ দাও, তোমাকে একটা ফিক্স করে দিলাম, ওই রাস্তাতে দিয়েই যাবা। রেস্ট্রিকশন দিয়ে দেয় অনেক সময় বাসা থেকে অনেককেই, যে না তুমি সবসময় এই রাস্তাতে দিয়েই যাবা, এভাবেই যাবা। তো এই যে রেস্ট্রিকশনটা দিয়ে দিলাম, এই রেস্ট্রিকশনটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে তোমাকে কিন্তু আমি একটা পার্টিকুলার একটা মানে কার্ভ ধরে তোমাকে আমি একটা রাস্তা ধরে তোমাকে যেতে বললাম, রেস্ট্রিকশন দিয়ে দিলাম। দ্যাট মিনস তোমার কিন্তু আর কোনো অপশন নাই, তুমি ওই রাস্তাটা ধরেই, ওই পথটা ধরেই তোমাকে বাসা থেকে ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে। আর তোমাকে আমি যদি ফ্রিডম দিয়ে দেই যে না তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো পথ দিয়ে যেতে পারবা, তাহলে তোমার জন্য কোনটা বেশি তুমি ওয়েলকাম করো বলো তো? তোমাকে রেস্ট্রিকশন দেওয়াটা ওয়েলকাম করো, না তুমি যে কোনো পথ তোমাকে দিয়ে দিল সেটা তোমার জন্য বেশি ফ্রিডমটা। যে কোনো পথ দিয়ে দিলে? তাহলে তোমাকে অনেকগুলো পথ দিয়ে দিলাম অপশন, এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো পথ, তোমার যেটা মনে হয় ভালো, মিনিমাম টাইম তোমার লাগবে, সে পথে তুমি যাবা। সো এখানে লাইন ইন্টিগ্রালের ব্যাপারটা কিন্তু এরকম যে তোমাকে যদি পথ ইন্ডিপেন্ডেন্ট আমি বলে দিই, বা তুমি যদি কোনোভাবে প্রুফ করতে পারো যে এই আমি এই লাইন ইন্টিগ্রাল বের করব, এই ইন্টিগ্রেশনটা আমি করব, কিন্তু আমাকে রাস্তা আমি যে কোনোটা নিতে পারবো, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় কাজে। অনেক সময় দেখা যায় যে একটা কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করতে গেলে সেই ইন্টিগ্রেশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ ইন্টিগ্রেশনের ফাংশনটা যদি বড় থাকে বা তোমার অনেক কিছু ডিপেন্ড করে, ইন্টিগ্রেশন করতে গেলে দেখা যায় তখন টাইমটা অনেক বেশি লাগে। সো আমার যদি এই রেস্ট্রিকশনটা না থাকে, আমি যদি এইভাবে দেওয়া থাকে যে ইউ আর ফ্রি টু চুজ এনি পাথ, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট টু চুজ এনি পাথ, হ্যাঁ তোমার এই ইউ আর ইন্ডিপেন্ডেন্ট চুজিং ইউর পাথ, তাহলে আমার জন্য অনেক সুবিধা। আর তোমাকে যদি ইন্ডিপেন্ডেন্ট না বলে এখন যদি রেস্ট্রিকশন দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমার ওই একটা মাত্র পথ ধরেই তোমার কাজটা করতে হবে। এখন অ্যানালাইটিক ফাংশন হওয়ার সুবিধাটা কি, এটা এই যে এখন লিখলাম, যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে আমি কি করতে পারবো, যে কোনো রাস্তা ধরেই ইন্টিগ্রেশনের কাজটা করতে পারবো। আর ইউ ক্লিয়ার? যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় আমি কি করতে পারবো, যে কোনো পথ ধরেই ইন্টিগ্রেশনের কাজটা, লাইন ইন্টিগ্রালটা বের করতে পারবো। আমাকে যে পার্টিকুলার পথটা দেওয়া থাকবে, আমি সেটা ছাড়াও আমি যদি আরো অন্য কোনো পথগুলো আমার কাছে বেশি সহজ লাগে, ইন্টিগ্রেশনটা আমি আরো বেশি তাড়াতাড়ি করতে পারি লিস্ট টাইমে, তাহলে আমি সেই পথগুলো ইউজ করতে পারবো, কারণ ফাংশনটা অ্যানালাইটিক। যেহেতু অ্যানালাইটিক, সেহেতু লাইন ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, তুমি যে কোনো পাথ ইউজ করতে পারবা। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, হ্যাঁ, লাইন ইন্টিগ্রালের। এখন ফাংশনটা যদি অ্যানালাইটিক না হয় তখন কি হবে? ইফ দিস ইজ নট অ্যানালাইটিক, তখন আমাদের কি হবে? নট ইজ নট অ্যানালাইটিক, তখন কিন্তু লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য পাথ
লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য পাথ উইল নট বি, এটা কি বলবো, লাইন ইন্টিগ্রাল ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, ইন্ডিপেন্ডেন্ট হবে না, পথ ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে না, তখন পথের উপর ডিপেন্ড করবে, যে কোনো পথ ইউজ করতে পারবে না। সো তোমাকে যদি এই কার্ভ সিটা দেওয়া থাকে, ফাংশনটা যদি নট অ্যানালাইটিক হয়, তোমাকে কি করতে হবে, যেই পথটা দেওয়া থাকবে এই পথটা ধরেই তোমাকে অনলি ইউজ দিস কার্ভ সি, নো আদার অপশন, নো আদার paths can be taken, অন্য কোনো পথ তুমি নিতে পারবে না, যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক না। তোমাকে লাইন ইন্টিগ্রালটা সেহেতু পথের উপর ডিপেন্ড করবে, যে পথটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে, মানে ওই পথটা ধরেই তোমার যেতে হবে। ডিপেন্ড করা মানে কি, তোমার যে পথটা দেওয়া আছে, যে রাস্তাটা তোমাকে রেস্ট্রিকশন দিয়ে দিলাম, তো ওই রাস্তাটা ধরেই তোমার যেতে হবে, আর কোনো আদার ওয়ে নাই, যেহেতু এটা অ্যানালাইটিক না ফাংশনটা। এখন ক্লিয়ার তোমাদের কাছে? সো অ্যানালাইটিক হলে আমরা কি করব, আমাদের সুবিধাটা কি, লাইন ইন্টিগ্রালটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে, আমি যে কোনো রাস্তা ধরে ইন্টিগ্রেশন করতে পারবো। আর যদি লাইন ইন্টিগ্রালটা ডিপেন্ডেন্ট অফ পাথ কখন হয়, যদি ফাংশনটা অ্যানালাইটিক না হয়। সো ফাংশন অ্যানালাইটিক না হলে আমাদের কি হয়, শুধুমাত্র যেই পথটা দেওয়া থাকবে ওই পথের উপর ডিপেন্ড করেই লাইন ইন্টিগ্রালটা বের করতে হবে, ওই কার্ভটা বরাবরই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইউ ক্যানট টেক এনি আদার পাথ, অন্য কোনো পথ তুমি নিতে পারবে না, অন্য কোনো পথে যেতে পারবে না, এটাই হচ্ছে এটার মেইন ইয়েটা। তো এখন আমরা এই যে ইন্টিগ্রেশনের এই যে এখানে এগুলোই বলা আছে কথাবার্তা, এই যে বিভিন্ন পথ দেখানো আছে, যে আমি এখান থেকে এ থেকে বি তে স্ট্রেট যেতে পারি, কার্ভ এভাবে আসতে পারি, ওইভাবে যেতে পারি, সোজা গিয়ে এভাবে আসতে পারি। তো এখানে এফজেডটা যদি অ্যানালাইটিক হয়, যে কোনো পথ তুমি চুজ করতে পারবা, এ থেকে বি তে পৌঁছানোর জন্য তুমি যে কোনো রাস্তা ধরেই তুমি এ থেকে বি তে রিচ করতে পারবে। কিন্তু যদি নট অ্যানালাইটিক হয়, তখন এই যে একটা কার্ভ দেওয়া আছে, মানে এই কার্ভ সি বরাবরই তোমার যেতে হবে, অন্য কোনো আর কোনো উপায় নাই। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডস, লাইন ইন্টিগ্রাল ডিপেন্ডস আপন, ম্যাম দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, দেখো তো, এই যে ইয়েস ম্যাম, ডিপেন্ডস, এটা ডিপেন্ডস আপন পাথ সি, এই পথের উপর ডিপেন্ড করবে, যেহেতু এটা নট অ্যানালাইটিক ফাংশনটা। সো তোমাকে এ থেকে বিতে যেতে গেলে ওই যেই পথটা দেওয়া আছে সেই পথ বরাবরই ইন্টিগ্রেশন করতে হবে, তুমি অন্য কোনো রাস্তা এখানে নিতে পারবে না, ঠিক আছে? আর নিচেরটাতে বলা আছে এ থেকে বিতে তুমি এ টু ডি, ডি টু বি যেতে পারো, স্ট্রেট যেতে পারো, তুমি কার্ভে আসতে পারো, যে কোনো রাস্তা ইউজ করতে পারো। সো এভাবে গিয়ে চাইলে এভাবে গিয়ে ওইভাবে আসতে পারো, তোমার ইউ হ্যাভ ডিফারেন্ট ওয়েজ টু রিচ ফ্রম এ টু বি। এটা হচ্ছে যদি অ্যানালাইটিক হয়, আমি বিভিন্ন রাস্তা ইউজ করতে পারবো। আর এখন আরেকটা জিনিস আছে, লাইন ইন্টিগ্রাল করতে গেলে তোমরা ভেক্টরে গ্রিনস থিওরেম পড়েছো না? মনে আছে গ্রিনস থিওরেমটা কি ছিল? টু ভ্যারিয়েবল ফাংশন পি এবং কিউ, এই দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, ইফ দে আর কন্টিনিউয়াস, এটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাদের ডেরিভেটিভের যদি এক্সিস্টেন্স থাকে, ডেল পি বাই ডেল এক্স, ডেল কিউ বাই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস হয়, মানে এগুলো যদি অ্যানালাইটিক হয় আর কি কন্টিনিউয়াস ফাংশনটা, ফাংশন। এবং ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে কি, ফাংশন অ্যানালাইটিক যদি হয়, তাহলে এই ফাংশনগুলো একটা রিজিয়ন আর এ, যেটা একটা ক্লোজ কার্ভ সি বাউন্ডেড বাই এ ক্লোজ কার্ভ সি। তোমাদের গ্রিনস থিওরেম কি একটু মনে নাই না, নাকি সব ভুলে গেছো, নাকি কিছু মনে আছে? ভুলে গেছি। আবার রিপিট করব গ্রিনস यस থিওরেমটা? मैम একটু রিপিট করলে ভালো হয়। হচ্ছে এটা ভেক্টরে, তোমাদের কোন ইয়ারে পড়েছিলা গ্রিনস থিওরেমটা? ম্যাম ফার্স্ট ইয়ারে মেবি ছিল, এটা অনেক ফার্স্ট আগে। ইয়ারে। ও আচ্ছা, এখানে এই যে একটা রিজিয়ন আর, এই পুরা রিজিয়নটা আর, এখানে দুইটা ফাংশন, একটা ফাংশন ধরো পি ছিল, ফাংশন অফ টু ভ্যারিয়েবল তোমরা করেছো কিন্তু গ্রিনস থিওরেম, মনে আছে? দুটো ভ্যারিয়েবল ছিল, আরেকটা ছিল কিউ এক্স ওয়াই। আচ্ছা, এখন তোমাকে এরকম লাইন ইন্টিগ্রাল তোমাকে বের করতে হবে, এই দুটো ফাংশন এই রিজিয়ন আর এ আছে, এই রিজিয়নটা একটা ক্লোজ কার্ভ সি দিয়ে বাউন্ডেড, এই পুরা রিজিয়নের বাউন্ডারি হচ্ছে এই কার্ভ সিটা,
মানে সি এর ভিতরে রিজিয়ন আর, এই আর এর মধ্যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে পি এবং কিউ। এই দুটো ফাংশন হচ্ছে তোমার কন্টিনিউয়াস এবং তাদের পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস, মানে তারা ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস, যা যা কন্ডিশন আছে অ্যানালাইটিকের সব স্যাটিসফাই যদি করে, এবং এটা যদি এরকম হয় যে গ্রিনস থিওরাম, তখন পি এক্স ওয়াই, পি ডিএক্স আমরা এভাবে লিখি, কিউ এক্স ওয়াইটা লিখি না আসলে আমরা, কিউ ডিওয়াই, মানে এখানে বুঝার, পি ডিএক্স কিউ ডিওয়াই তোমাদের এভাবে মানে বইয়ে এভাবে থাকে, পি ডিএক্স প্লাস এ এক্স ওয়াইটা আর লিখি না, টু ভ্যারিয়েবল আমরা তো মানে জেনেই নিচ্ছি এটা টু ভ্যারিয়েবলের ফাংশন, কিউ ডিওয়াই, পি ডিএক্স কিউ ডিওয়াই। এটা এই কার্ভ সিটা এখানে এভাবে নিচে থাকে যদি কার্ভটা যদি ক্লোজ না হয়, আর যদি ক্লোজ হয় তাহলে এরকম একটা এরকম এরকম ইন্টিগ্রেশনের মাঝখানে একটা এরকম গোল একটা সার্কেল আসে, এটা মানে ক্লোজ কার্ভ। এই যে এটা যেমন একটা ক্লোজ কার্ভ, কিন্তু এ থেকে বি এই কার্ভটা কিন্তু ক্লোজ না, এ থেকে বি এটা হচ্ছে নট ক্লোজ। এই যে দুইটা ওপেন, এ থেকে বিতে যাচ্ছ, কার্ভটা এটা নট ক্লোজড। সো এরকম যদি এ থেকে বিতে তোমার একটা কার্ভ, মানে একটা সি কার্ভ ডিফাইন করা থাকে, তাহলে তুমি লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি, এই সি কার্ভ বরাবর লাইন ইন্টিগ্রাল, এটার ভ্যালুটা কিভাবে বের করবা? এটা বের করবা ডাবল ইন্টিগ্রাল থেকে। লাইন ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশন অ্যালং দ্য বাউন্ডারি, লাইন ইন্টিগ্রাল হওয়া মানে কি? কার্ভ বরাবর ইন্টিগ্রেশন, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি অফ সি, সি এর বাউন্ডারি বরাবর তুমি ইন্টিগ্রেশন করছো, লাইন ইন্টিগ্রাল বের করছো কার্ভ বরাবর, এটা হচ্ছে বাদিকটা। আর ডান দিকটা কি? এই ভেতরের রিজিয়নে তুমি ইন্টিগ্রেশন যখন করবা, এই পুরা রিজিয়নটা হচ্ছে একটা, যেহেতু টু ভ্যারিয়েবলের ফাংশন, এটা এখানে একটা এরিয়ার ব্যাপার চলে আসে। পুরা রিজিয়নটা মানে কি? তুমি যদি এখন রিজিয়নটাকে এরকম ভাগ করে নাও, তাহলে এক্স একদিকে, এক্স একদিকে ওয়াই, তার মানে তোমার ডাবল ইন্টিগ্রাল চলে আসবে, এবং তখন চলে আসবে ডেল, এটা গ্রিনস থিওরাম ফর্মুলা হচ্ছে ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এটা হচ্ছে গ্রিনস থিওরাম। এখন কি তোমাদের মনে পড়ছে এটা কোন রিজিয়নে? এই ভিতরের রিজিয়নে কাজটা করছো, ডাবল ইন্টিগ্রেশন করছো, এই রিজিয়নটা হচ্ছে আর। সো এখন হয়ে যাবে আর। সো একটু একটু কি মনে পড়ে এরকম ফর্মুলা গ্রিনস থিওরাম করেছো? গ্রিনস থিওরাম তো খুবই ইম্পর্টেন্ট Yes, একটা জিনিস ma'am. ভেক্টরের ছিল, ভেক্টরের মেইনই তো ছিল গ্রিনস থিওরাম। অনেক করেছো অঙ্ক হয়তো গ্রিনস থিওরামের উপর, এখন আমি জানি না, ভুলে গেছো আর কি। গ্রিনস থিওরাম তো ফার্স্ট ইয়ারে থাকে না, গ্রিনস থিওরাম থাকে মনে হয় 2-1-এ গিয়ে। তোমাদের 2-1-এ তো থাকার কথা ছিল, 2-1-এই তো থাকে মনে হয়। ভেক্টরটা 2-1-এ থাকে না তোমাদের মেকানিক্যালে? 1-2-তে কি না, 1-2-তে থাকার কথা না। ম্যাম 1-2 তে ছিল। 1-2-তে ভেক্টর ছিল, আচ্ছা যাই হোক, ইয়েস ম্যাম। 1-2-তে ছিল। সো এখন একটু মনে রাখবা তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালুটা তখন তুমি এই এই কার্ভ সি বরাবর ইন্টিগ্রেশন না করে তুমি এই ভিতরে রিজিয়ন ইন্টিগ্রেশন করবা, তখনই তোমার এই ডাবল ইন্টিগ্রাল চলে আসে। কারণ অনেক সময় দেখা যায় যে কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করতে গেলে ইন্টিগ্রেশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। সো আমি এই কার্ভ সি বরাবর লাইন ইন্টিগ্রেশন না করে এই সিঙ্গেল ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রালটা কিন্তু সবসময় সিঙ্গেল ইন্টিগ্রেশন, এটা না করে আমি কি করব, এই ভিতরে এই রিজিয়নে ইন্টিগ্রেশনটা করব, ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা, এই যে এখান থেকে আমি কাজটা এই ডাবল ইন্টিগ্রেশন করে আমি ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রালের মানটা আসলে বের করব এই ডাবল ইন্টিগ্রেশন দিয়ে, এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা লিখেছি ডাবল ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই। সো এটাই হচ্ছে গ্রিনস থিওরাম, এটা করা যাবে। আচ্ছা, এখন এইখানে যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, এটা তো গ্রিনস থিওরাম গেল। আর এখানে প্রবলেম আছে কিছু লাইন ইন্টিগ্রেশনের প্রবলেম গুলো, এই যে এখানে দেওয়া আছে লাইন ইন্টিগ্রেশনের প্রবলেম। দেখো সহজ অঙ্কগুলো তোমরা যদি 1-2-তে ভেক্টরে যেভাবে লাইন ইন্টিগ্রেশন করেছো সেম মেথড কিন্তু সেম। এখানে দেখো 1 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল along y equal to x square having। আচ্ছা আরেকটা কথা বলি, তোমরা একটা ফাংশন লাইন ইন্টিগ্রালটা এই গ্রিনস থিওরামে যদি এরকম হয় ডেল পি বাই ডেল ওয়াই ডেল কিউ বাই ডেল এক্স, এই দুটা পার্শিয়াল ডেরিভেটিভ ম্যাম যদি বোঝা কিছু ইকুয়াল দেখা হয়, যাচ্ছে না। ইফ এটা যদি ইকুয়াল হয়, তাহলে লাইন ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে। লাইন ইন্টিগ্রাল
ইজ ম্যাম স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট দেখা যাচ্ছে না আবার? নো ম্যাম। এখন নাকি তাও দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, লাইন ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, এটা মনে রাখবা। গ্রিনস থিওরামের এই যে এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ যদি ইকুয়াল হয়, এই যে তোমার গ্রিনস থিওরামের যে যে দুটো, এই যে ডেল কিউ বাই ডেল এক্স ডেল পি বাই ডেল, এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ যদি তোমরা বের করে দেখো দে আর ইকুয়াল, তখন তোমাদের বুঝতে হবে যে লাইন ইন্টিগ্রালটা, এটা এগুলো আসলে ওই এগুলো তোমাদের পড়ানো হয়েছে ইন্টিগ্রেশন ইয়ার সময়। ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ কখন হয়? ডেল কিউ বাই ডেল এক্স ডেল পি বাই ডেল ওয়াই যখন সমান হয়। এখন আমার আর এগুলো এত তো এখন থিওরিতে আর আমি দেখাতে পারবো না, ওইখানকার কনসেপ্টটাই আমি এখানে ইউজ করছি যে যদি এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হয় তখন তোমরা ধরে নিবা লাইন ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, ফাংশনটা অ্যানালাইটিক, এবং তখন তুমি যে কোনো পথ ধরে কি করতে পারবা? ইন্টিগ্রেশনের কাজটা করতে পারবা। যে কার্ভ সিটা দেওয়া থাকবে সে কার্ভ সি ছাড়াও তুমি অন্য পথেও তুমি এ থেকে বিতে পৌঁছাতে পারবা যে কোনো রাস্তা ধরে। সো ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ প্রমাণ করতে গেলেই তোমাকে দেখতে হবে এই দুটা লাইন, এই দুটা পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল আসে কিনা। যদি ইকুয়াল হয় তাহলেই তোমরা ফাংশনটা অ্যানালাইটিক, এবং তোমরা তখন বুঝতে পারবা যে লাইন ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। ক্লিয়ার? আচ্ছা, এখন ওই যে তোমার কশি রায়মান ইকুয়েশন, ওইখান থেকে আসলে আসে এগুলো ইয়েটা ওই আচ্ছা, তো তোমাদের এখন শর্টকাটে এটাই শুধু মনে রাখবা যে ডেল কিউ বাই ডেল এক্স ডেল পি বাই ডেল ওয়াই, এই দুটো যদি ডেরিভেটিভ ইকুয়াল হয় তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ পাবো। এখন এখানে যে লাইন ইন্টিগ্রালটা বের করতে বলা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল, এখানে দেখো অ্যালং ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই কার্ভটা দেওয়া আছে, এবং এখানে রাস্তা দেওয়া আছে, এই কার্ভটা সি কার্ভ দেওয়া আছে, এটা হ্যাভিং 0, 0, 2, 3, 9 অ্যাজ এন্ড পয়েন্ট। তোমার এই একটা পয়েন্ট আছে 0, 0, ধরো ও, এই পয়েন্ট ও থেকে তোমার রিচ করতে হবে এই এ পয়েন্ট এ তে রিচ করতে হবে। এই কার্ভ সিটা দেওয়া আছে, এখানে কার্ভ সিটা দেওয়া আছে সে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই কার্ভটা দেওয়া আছে, এই গিভেন কার্ভ সি। এখন আমি প্রথমে দেখব যে অ্যাকচুয়ালি এই আমার এখানে পি কোনটা, এখানে পি আর কিউ দেওয়া আছে, পি ডিএক্স আমার এভাবে কম্পেয়ার করবো, এটা পি ডিএক্স আর এটা হচ্ছে কিউ, কিউ ডিওয়াই, লাইন ইন্টিগ্রাল ওই যে তোমার যেটা গ্রিনস থিওরাম এটার সাথে কম্পেয়ার করবা, পি ডিএক্স কিউ ডিওয়াই। পি এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, কিউ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই। এখন আমরা কি করব? পার্শিয়াল ডেরিভেটিভ দুটা বের করব। ডেল পি কে করব ওয়াই রেসপেক্টে, কিউ কে করব যেটার সাথে ডিওয়াই আছে সেটাকে করব এক্স এর রেসপেক্টে, আর যেটার সাথে ডিএক্স আছে সেই ফাংশনটাকে করব ওয়াই এর রেসপেক্টে, অপোজিট। সো ডেল কিউ বাই ডেল এক্স মানে এই যে গ্রিনস থিওরাম, ডেল কিউ বাই ডেল এক্স ডেল পি বাই ডেল ওয়াই বের করলাম, এবং দেখলাম দে আর নট ইকুয়াল, ডেরিভেটিভ গুলো ইকুয়াল না, পার্শিয়াল ডেরিভেটিভস আর নট ইকুয়াল। দ্যাট মিনস দ্য লাইন ইন্টিগ্রালস আর নট ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে না। দ্যাট মিনস তুমি যে কোনো পথ ইউজ করতে পারবা না। তাহলে আমি কি করব? যে কোনো পথ ইউজ করতে না পারলে আমাকে কোন পথ বরাবর করতে বলা আছে? এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বরাবরই আমার যেতে হবে, যেটা দেওয়া আছে আমি সেই পথ বরাবরই, ইউ হ্যাভ টু ইউজ অনলি দিস কার্ভ সি, এই যে যেটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন তোমরা কি করবা? এই যে লাইন ইন্টিগ্রেশন এখানে পুরাটা এক্স, ওয়াই এর জায়গায় শুধু এখানে এক্স স্কোয়ার বসায় দিবা, ডিএক্স ডিএক্স থাকবে, আর এই এক্স স্কোয়ার ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিবা এখানে, এই যে ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার, আর ডিওয়াইটা বের করবা 2x dx, এটা বসিয়ে দিবা 2x dx, dy এর ভ্যালুটা x এর মাধ্যমে 2x dx বসিয়ে দিলা। এখন পুরো দেখো পুরো ইন্টিগ্রেশনটা কিন্তু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল x এ চলে আসছে। এখন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল x এ আসার সুবিধাটা কি? তুমি যেহেতু এখানে লাইন ইন্টিগ্রাল তো সিঙ্গেল ইন্টিগ্রেশন, তো তোমার y এর ফাংশন গুলোকেও x এ নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু সিঙ্গেল ইন্টিগ্রেশন করতে পারবে না। তোমাকে প্রথমে ইন্টিগ্রেশনের ফাংশনটা দেওয়া ছিল x এবং y দুটো ভ্যারিয়েবল, কিন্তু সেখান থেকে তুমি এই লাইন ইন্টিগ্রেশনের এই কার্ভটা ইউজ করে যে পথটা দেওয়া আছে সেখানে ওয়াই গুলোকে এক্স এর মাধ্যমে বসিয়ে তারপর তুমি ইন্টিগ্রেশনটা করলা, ইওর আনসার ইজ 256.5, এই যে আনসার চলে আসছে। সো এটাই হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। এখন তোমার ইন্টিগ্রেশনের তোমার লিমিট কিভাবে বের করবা বলো তো? 0, 0 থেকে এই কার্ভটার এখানে পয়েন্ট কত দেওয়া আছে? এখানে দিয়েই দেওয়া 3, আছে 9। অবশ্যই, এখানে ওরা লিমিটটাও দিয়ে দিয়েছে, কত বলা আছে? 3, 9। তাহলে x 0 থেকে 3, y 0 থেকে 9, তাহলে আমরা এখানে কার লিমিট নিব? আমরা x এর ইন্টিগ্রেশন করছি, আমার লিমিটটা হবে 0 এক্স থেকে এর 3, লিমিট। আমি যেহেতু x এ রেখেছি। আর যদি y এর মাধ্যমে করতাম, x গুলোকে y তে নিয়ে যেতাম, তখন নিতে হতো 0 থেকে 9। সো আমার এখানে এটাও দেওয়া আছে, এটাও প্রবলেম না, অঙ্কগুলো সহজ আছে, জাস্ট একটু ম্যাম কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ ম্যাম আজান দিয়ে দিয়েছে আচ্ছা, আমি তাহলে মাগরিবের। সেটাই
দেখো এর পরের অঙ্কটা এটাই শেষ, বাকিগুলো তোমরা একটু দেখো। ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা এখানে আরেকটা কি আছে, y ইকুয়াল টু 3x, ও আরেকটা কার্ভ দেওয়া আছে, একটা আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, সেকেন্ড টার্মটা দেওয়া আছে y ইকুয়াল টু 3x, একই, এটা আর আমি করবো না। y ইকুয়াল টু এক্স স্কোয়ারের জায়গায় 3x বসিয়ে তোমরা ঠিক একইভাবে কাজটা করবা সেকেন্ডটা। এরপরে থার্ডটা যেটা দেওয়া আছে এটা একটুখানি আমি জাস্ট বলে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে না থার্ড কি আছে এখানে, আর না থার্ড তো না, এখানে দুটাই আছে, এখানে দুটাই আছে, অ্যালং এক্স এবং অ্যালং ওয়াই। আচ্ছা এখানে অ্যালং ওয়াই স্কোয়ার এক্স, এখানেও একই, তবে এখানে একটা, হ্যাঁ এখানেও ও এখানে আবার হচ্ছে কি এই দুটা পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হয়ে যায়। সো পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হলে লাইন ইন্টিগ্রালটা পথের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, তখন ম্যাম কিভাবে আগাবো? পথের উপর ডিপেন্ড করে না, তুমি চাইলে তখন যে কোনো পথ ইউজ করতে পারো, যেটা দেওয়া আছে সেটা ইউজ করতে ওটাই পারো, করি। সেটা সহজ ঠিক হলে আছে। সেটা ইউজ করো। আর না হলে সেটা যদি তোমার মনে হয় এটা বেশি কঠিন কার্ভটা, তখন তুমি এ থেকে এতে এভাবে যেতে পারো, জিরো থেকে প্রথমে গেলা, ধরো এখানে গেলা বি, বি স্ট্রেট থেকে লাইনের এতে ফাংশন গেলা, ইউজ করে দিব। তাহলে সেক্ষেত্রে আবার স্ট্রেট এই লাইনের এই ফাংশন ইউজ পথটা করতে পারবো। তোমাকে আলাদা এটা লাইন ইন্টিগ্রাল বের করতে হবে, এটা করতে হবে। এখানে সেটা দরকার নেই, তুমি যেহেতু এই কার্ভটা ছোট, তো তোমার এই কার্ভটা ধরেই তুমি কাজটা করো, ওয়াই স্কোয়ার এক্স এটা ধরে করলেই হয়ে যায়। হ্যাঁ, এটা কোনো প্রবলেম হয় না। তারপরে পরেরটাও একই, এখানে এরকম কি আছে যে সবই কিন্তু এক, কারণ এখানে ছোট ছোট ফাংশন, তো তোমাকে ওই এই যে কার্ভটা দেওয়া আছে সেই বরাবরই ওরা সবকিছু করেছে। আর এখানে আর মনে হয় না তেমন কিছু আছে। আর লাস্টে আরেকটা অঙ্ক আছে, আমি নেক্সট দিন দেখাবো, আরেকটা অঙ্ক আছে। আচ্ছা এরকম টাইপেরই যেটা অন্য পথ ধরে করা যায়, সেরকম একটা প্রবলেম আমি করাবো পরে, এটা যদি দেখি এখানে আছে, এই বইয়ে হয়তো নাই, আমার অন্য জায়গা থেকে করতে হবে। এখানে সব একদম ছোট ছোট গুলোই দিয়েছে, যেগুলি আর কি ইজিতে করা যায় আর কি। তো ঠিক আছে, মোটামুটি এখানে খুব বেশি দেয় নাই, কারণ তোমরা যেহেতু ভেক্টরের লাইন ইন্টিগ্রাল করেছো, এখানে খুব বেশি আসলে লাইন ইন্টিগ্রালের করানোর কিছু নাই, কারণ ভেক্টরে তোমরা গ্রিনস থিওরেম করেছো, লাইন ইন্টিগ্রাল করেছো। এখানে জাস্ট এখানে কমপ্লেক্স ভ্যারিয়েবলে জিনিসটা জেডটা হচ্ছে মানে কমপ্লেক্স ফাংশন, যদিও এখানে সবগুলোই রিয়েল ফাংশনই দেওয়া ছিল, কিন্তু আমার কিছু কিছু জায়গায় আবার আমি করাবো নেক্সট দিন জেড কমপ্লেক্স, জেড এর ফাংশন দিয়ে করাবো একটা অঙ্ক। সেটা হয়তো আমি দেখি অন্য বই থেকে, বা যদি এই বইয়ে হয়তো থাকতে পারে, লাস্টের একটা অঙ্ক আছে এরকম। আজকে শেষ করে দিচ্ছি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।